আজকে নিয়ে চলে এসেছি আমি কলকাতা বইমেলার সাজেশনের দ্বিতীয় পার্ট, অর্থাৎ এখানে আমি বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে আরও 10টি বইয়ের ব্যাপারে বলবো যেগুলো এবার কলকাতা বইমেলায় আসতে চলেছে। আপনারা গিয়ে অবশ্যই বসাকের স্টল 403 নম্বর স্টলে গিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কিনে নিন। তো মুখে মহেন্দ্রানী, মহুয়া ঘোষের লেখা এই বইটা। সবুজ কেন চোখ বুঝে দেখতে পাচ্ছিল ওর নিকট আত্মীয়দের ভয়ঙ্কর মৃত্যু, কেন আলোক মর্গে গিয়েছে মৃতদেহ থেকে একটা দাঁত বার করে আনতে। ওরা দুজনেই কি কারোর জালে জড়িয়ে পড়েছিল? দাশগুপ্ত কেমিক্যালসের মালিক দেবপ্রিয় দাশগুপ্ত এইসব দেখে সাহায্য চেয়েছিল ধ্রুব আর মহেন্দ্রানীর কাছে, কিন্তু দেবপ্রিয় দাশগুপ্তকে সাহায্য করতে গিয়ে মহেন্দ্রানীও জড়িয়ে যাবে না তো জালে? ধ্রুবর বারণ করা সত্ত্বেও মহেন্দ্রানী নিজের রক্ষা কবচ খুলে দিয়েছিল নীলাকে। এটা মহেন্দ্রানীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে না তো? এইসব প্রশ্নের উত্তর পেতে পড়তে হবে বইয়ের প্রথম উপন্যাস। অমোঘনগরের জঙ্গলে তান্ত্রিক রুদ্রাংশ অরুন্ধতির সাথে কি করেছিল? কেন রুদ্রাংশ অরুন্ধতির ঋতুস্রাব হওয়ার অপেক্ষা করছিল? তন্ত্র সাধনার মূলে দাঁড়িয়ে রয়েছে পঞ্চময়ের উপর, সেই 5টা ময়ের একটা হলো মৈথুন। তান্ত্রিক রুদ্রাংশ জানতো এর গুরুত্ব, কিন্তু ধ্রুবর কথা না মেনে কেন মহেন্দ্রানী রুদ্রাংশের নিয়মে মানতে গেল? সে তো কখনোই রক্ত, মদ, মৎস্য, মাংস ব্যবহার করেনি পুজোয়, তাহলে এবার কেন করলো সে? রক্তমাখা কলা খেয়েছিল রুদ্রাংশ তন্ত্র সাধনা চলাকালীন, মহেন্দ্রানীও কি তাই করলো? যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায় তখন মানুষ যেভাবে একের পর এক ভুল করে, মহেন্দ্রানীও কি ঠিক সেভাবেই ভুল করেছিল? তাহলে কি মহেন্দ্রানী? এইসব প্রশ্নের উত্তর পেতে পড়ুন মৃত্যু মুখে মহেন্দ্রানী। এর পরের বই ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা কেয়ার অফ ট্যাঞ্চেট। 1996 সাল ডালহৌসি শহরের হোটেল হিল ভিউতে স্বামী শ্রীকান্ত তলওয়ারকে নিয়ে বেড়াতে আসে হিন্দি ছবির নামী অভিনেত্রী ভাগ্যলক্ষ্মী। কাকতালীয়ভাবে ওখানে হাজির হয় ভাগ্যলক্ষ্মীর প্রথম স্বামী ফিল্ম স্টার অরবিন্দ কুমার। আর তারপরেই হোটেল মালিক ধরমবীরের ছেলের জন্মদিনের পার্টিতে মৃত্যু হয় শ্রীকান্তের। খুনের কিনারা করতে ময়দানে অবতীর্ণ হন রানু কাকিমা। তবে কি তিনি কেস সলভ করতে পারবেন, নাকি সাহায্য নিতে হবে প্ল্যানচেটে সিদ্ধহস্ত মণিশঙ্কর শর্মা? আচ্ছা, বইয়ের নাম দেখুন কেয়ার অফ প্ল্যানচেট, তাহলে ডিটেকটিভ হয়তো এখানে কিছু করতে পারবে না, এইটুকুনি আন্দাজ আমি পাচ্ছি। এবং প্ল্যানচেটেই হয়তো কিছু হবে, বা জানি না, হয়তো ডিটেকটিভেও হতে পারে, ডিটেকটিভও করতে পারেন। কিন্তু এই বইটা পড়ার জন্য বা এর কাহিনী জানার জন্য অবভিয়াসলি আপনাদের বইটা পড়তে হবে। তার পরের বই হচ্ছে দেবশ্রী চক্রবর্তীর লেখা বালুচ দস্তাবেজ। বালুচ দস্তাবেজ কে ঠিক উপন্যাস বলা যায় না, একে বালুচিস্তানের আত্মিক ধারাভাষ্য বলা যেতে পারে। আমি আমার এই সৃষ্টির মাধ্যমে একদম প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বালুচিস্তানে যে সময়ে ভ্রমণ করে বিভিন্ন বাস্তব ঘটনা আমার কল্পনার মিশ্রণে এক নতুন কায়া দান করছি। আমার অন্যান্য সৃষ্টি থেকে এটি সম্পূর্ণ আলাদা। একে সাহিত্যের স্বীকৃতি না দিয়ে আমি একটি দস্তাবেজের মাধ্যমে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজের সাথে তুলনা করতে চাই। আমার এই লেখাপড়া শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখা অত্যন্ত দরকার। তা হচ্ছে বালুচিস্তান সমস্যাকে বাইরে থেকে দেখে বিচার করা সম্ভব নয়, কারণ আমাদের যা দেখানো হয় আমরা তাই দেখি। বালুচিস্তানকে বুঝতে হলে এই রাত থেকে অনুভব করতে হবে, আর তা একমাত্র সম্ভব এই অঞ্চলের প্রাচীন ইতিহাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা থাকলে। 1948 সালে পাকিস্তানের কালাত অধিগ্রহণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করে বালুচিস্তানের ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন সময় পাকিস্তানের বিপুল পরিমাণ অর্থের ঋণ পরিশোধ করার জন্য বালুচিস্তানকে এক প্রকার চীনের হাতে তুলে দিতে হয়েছে। চায়না পাক ইকোনমিক করিডোরের মাধ্যমে বালুচিস্তানের উন্নতির নামে এই অঞ্চলের উপর যে ভয়ঙ্কর শোষণ চালানো হচ্ছে, স্বাধীনতা আন্দোলনের নামে একদল গোষ্ঠী প্রধান যেভাবে সাধারণ ভারতের এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, গ্রামের পর গ্রাম পুরুষশূন্য করে দিয়ে মহিলাদের রেপ সেন্টারে নিয়ে গিয়ে কিভাবে নির্যাতন চালানো হচ্ছে, সবই জানানো হয়েছে এই বইটাতে। এরকমই বালুচিস্তানের নানা ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে এই বইটাতে দেখানো হয়েছে। এবং লাস্টে যেটা লেখিকা বলেছেন নিজের ভাষায়, সেটি হলো বালুচিস্তান সমস্যাকে আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণের সাথে সংযুক্ত করে কল্পনার মিশ্রণে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অত্যন্ত সহজ সরল ভাষায় রচিত এই লেখা পড়লে পাঠকদের কাছে বালুচিস্তান সমস্যা সুস্পষ্ট হয়ে উঠবে। পাঠকরা যদি এই বইটি পড়তে চান, পার্টিকুলারলি বালুচিস্তানকে নিয়ে, যেখানে একটা দস্তাবেজি বলছেন লেখিকা নিজের ভাষায়, অবশ্যই বসাকের স্টোরে যান এবং বসাকের বইমেলায় 403 নম্বর স্টলে গিয়ে বইটা হাতে নিয়ে দেখুন। এর পরের বই হচ্ছে সুমনার কলমে এক আত্মগামী মানুষের মনস্তত্ত্ব। আর সেই বিশেষ মানুষটির পরিচয় হলো অ্যাডলফ হিটলার। নামটি শুনেই চমক, সাথে সাথে ইতিহাসের অনেক কালো অধ্যায় চোখের সামনে চলে আসে। একই কথা মনে আসে অত্যাচারী রক্তপিপাসু এক শাসকের কথা। ইতিহাস হিটলারকে তার কর্মের জন্য কোনোদিন উচ্চাসনে বসায়নি। মৃত্যু আর রক্তের হিসাবে সে শুধুমাত্র অক্ষরে সাজানো হলেও যন্ত্রণা, আতঙ্ক, মানসিক অত্যাচারের কোনো হিসেব কেউ দিতে পারেনি। একটি মানুষের সারা জীবনের কাজ, তার শিল্পসত্তার পরিচয় হলো তার অত্যাচারের মাত্রা। সত্যি কি তিনি মানুষের রক্তের পিপাসু এবং জাতীয়তাবাদে অন্ধ হয়ে গেছিলেন? কি ছিল তার কারণ? তার ছোটবেলায় কেমন ছিল? তার জন্ম কেমন হয়েছিল? কৈশোরে পরিবার, মা বাবা, ভাই বোন কেমন ছিল?
অনেক প্রশ্নই নিয়ে এই মনস্তত্ত্বকে সাথে নিয়ে বইটি লেখার সাহস করেছি, কারণ মানুষের পরিচয় যেমন সত্য তেমনি মানুষের সেই পরিচয়ের পেছনে থাকে একটি ইতিহাস। হিটলারের চারিত্রিক গুণাবলী সে মনস্তাত্ত্বিক ইতিহাসের ব্যাখ্যা। এরপরে যে বইটা আছে সেটি হলো মহুয়া দাশগুপ্তের লেখা হিন্দু সাহেবের সমাধি। বৈদান্তিক মন ভালো লাগে না, একটা কষ্ট বুকের ভেতর নিয়ে চলেছে ছেলেটা। কাউকে বলতে ইচ্ছা করে না ওর পুরো নাম বৈদান্তিক গোমস। সাউথ পার্ক স্ট্রিট সিমেন্ট্রিতে গিয়ে কাকে খুঁজে পাবে বৈদান্তিক? মনের কোন জটিল রহস্যের সমাধান হবে? ছটফটে প্রজাপতির মতো মৈত্রীকে কি ওর জীবনে জায়গা দিতে পারবে? কলকাতার অতীত এক ইতিহাস আর বৈদান্তিকের জীবন ঠিক কিভাবে মিশে যাবে? চার্লস স্টুয়ার্টের সমাধি কোন গল্পের কেন্দ্রে নিয়ে যেতে চলেছে বৈদান্তিক? অতীত আর বর্তমানের একসঙ্গে নিয়ে আসতে চলেছে মহুয়া দাশগুপ্তের এক নতুন হিন্দু সাহেবের সমাধি এই বইটা। তো এই বইটাও যারা পড়তে ইন্টারেস্টেড অবশ্যই 403 নম্বর স্টলে গিয়ে দেখুন বইটা হাতে নিয়ে, তারপরে বইটা অবশ্যই সংগ্রহ করুন। এরপরে মাধবী ভট্টাচার্যের লেখা 6টি ভয়ের গল্পের সংকলন যেখানে দিনের শেষ। গল্পগুলো ছত্রে ছত্রে আছে ভয়ের হাতছানি, আছে শরীরের শিহরণ জাগানো আতঙ্ক, গা ছমছমে পরিবেশে যেখানে একটু একটু করে খুলে যায় ভয়াল রহস্যের দ্বার। যে পাঠকেরা শিহরিত হতে ভালোবাসেন অথবা রহস্য ভেদ করার দুর্জয় আগ্রহে পাতার পর পাতা পড়ে ফেলতে পারেন বিনিদ্র চোখে, তাদের জন্য এই বই যেখানে দিনের শেষ। অর্থাৎ যারা এরকম ভয়ের বই প্লাস একটু থ্রিলার টাইপের বই পড়তে ভালোবাসেন এবং রাতের পর রাত পড়ে যাচ্ছেন, এবং তারপরে যেখানে এই লাইনটা বলা আছে রহস্য ভেদ করার দুর্জয়, এরকম কোনো বই খুঁজছেন তাদের জন্য অবশ্যই এই বইটা রয়েছে এবং গিয়ে অবশ্যই চেক আউট করুন বইটা। এর পরের বইটা আছে মহুয়া মল্লিকের লেখা এখানে কোনো অলৌকিকতা নেই। আমাদের মনের মধ্যে অহরহ জন্ম নেয় কথা, কখনো সেই কথাগুলি উচ্চারিত হয় আর কখনো অনুচ্চারিত শব্দটা কাহিনী হয়ে ওঠে। এই কথা আর কাহিনীর প্রতি মানুষের আকর্ষণ সহজাত। এখানে কোনো অলৌকিকতা নেইতে বাস্তবের মাটি ছুঁয়েই তৈরি করা হয়েছে অশ্রুত কথাদের কাহিনী হয়ে ওঠার মুহূর্ত। সব গল্পই বাস্তবধর্মী, আমাদের চারিপাশের চেনা মানুষের চেনা গল্প। এখানে কোনো অলৌকিকতা নেই। অর্থাৎ বুঝতেই পারছেন বইয়ের নাম অনুসারে এখানে কোনো অলৌকিকতা নেই এবং সবই আমাদেরই কাহিনী যেগুলোকে তুলে ধরা হয়েছে। এর পরের বই ছেলে খেলার হাট। জিগালো তকমায় ওহিরিটোলার ঘিঞ্জি বস্তির ছেলেটি স্বইচ্ছাই আজ প্রকৃত একজন পুরুষ যৌনকর্মী। সুপারস্টার মিঠুনের অন্ধভক্ত ছেলেটি তো ছোটবেলা থেকে নাচকে ভালোবেসে দিনরাত এক করে এক প্রফেশনাল ড্যান্সার হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরিশেষে তারই চরম পরিণতিতে ডার্ক রিয়ালিটির শিকার হয়ে ছেলেটি আজ 21 থেকে 71 বয়সী মহিলাদের ভোগ্য পর্ণ এক মেল এসকর্ট। কিন্তু কোন পরিস্থিতি তার সেই বেলি ড্যান্সের দক্ষতাকে মাধ্যম করে তাকে আজ একজন এক্সোটিক ড্যান্সার হতে বাধ্য করলো? অবশ্যই অন্ধকারের মাঝে অভিজাত্যের ঘেরাটপে লালিত এক অবিশ্বাস্য স্বচ্ছতা তাকে সব ভুলিয়ে রেখেছিল। কিন্তু চাইলেই কি আর ভালো থাকা যায়? ছেলেটা জড়িয়ে পড়ে এক বিভৎস মার্ডার কেসে। খুন হলো দীর্ঘদিন ধরে তারই সার্ভিস নেয় এক অভিজাত মহিলা, কিন্তু কি গোলক দাদাই লুকিয়ে রয়েছে এই মৃত্যু রহস্য? আরও কি কি বিপদ মিশে রয়েছে এই মার্ডার মিস্ট্রিতে? ঠিক এখানেই গল্পের কেন্দ্রে উঠে আসেন সুদূর মেদিনীপুর জেলার এক ইতিহাস প্রসিদ্ধ রাজবাড়ির একমাত্র বর্তমান সদস্য, সাবেকি অবিবাহিত ষাটোর্ধ্ব মহিলা, তিনি ফুলপিসি। এই রাজবাড়িটির একটি বাসযোগ্যে তিনি একটি ট্যুরিজম পরিচালনা করেন। সেই অর্থে যুগের সাথে তাল মেলাতে আজকালকার সকল ডিজিটাল সুবিধা করায়ত্ত করে তিনি স্মার্ট পিসি। কিন্তু কীভাবে এই 8 পরে মহিলা সমাধান করবে এই মৃত্যু রহস্য, সেটা জানতে হলেই আপনাদের পড়তে হবে এই বইটা। এরপরে দেবাশিস বিশ্বাসের লেখা মানাসলো। 2014-তে পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ মাকালু অভিযানে যাই এবং সাফল্যের সাথে আহরণ করি। পরের বছর যাই তিব্বতের দিকে এবং পৃথিবীর 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ চেউ অভিযানে। মূল শিবির ছাড়িয়ে উঠে গিয়েছিলাম উপরের ক্যাম্পে, কিন্তু সে সময় 25শে এপ্রিল 2015 শনিবার বেলা প্রায় 11:15 নাগাদ বুদ্ধংশী ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য নেপাল সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। হিমালয়ের সমস্ত অভিযান বাতিল হয়ে যায়। অভিযান অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে বাধ্য হই। সে বছরই সেপ্টেম্বর মাসে ফের বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ মানাসলো। এর পরের বই হচ্ছে সন্ময়দের লেখা 2 পুরুষ। একজন স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় আর অন্যজন তারই সুপুত্র শাশ্বত চট্টোপাধ্যায়, বর্তমানে সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। এদের দুজনের জীবনের নানা কাহিনী, নানা ঘটনা, আনন্দ, দুঃখ, হাসি কান্না নিয়ে লেখা হয়েছে এই বইটা। তো যারা এই বইগুলো অবশ্যই দেখতে চান এবং হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে চান এবং কিনতে চান, যারা চাইছেন বসাক বুক স্টোরের বইমেলা স্টলে গিয়ে বইগুলো কিনতে, অবশ্যই চলে যান 403 নাম্বার স্টলে। গেট নাম্বার 7 এবং 8 দুটো জায়গা দিয়েই যাওয়া যাবে এই স্টলটিতে এবং আমি ম্যাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই গিয়ে এই বইগুলো সংগ্রহ করুন এবং নেড়ে চেড়ে দেখুন, যদি ভালো লাগে তবেই সংগ্রহ করবেন। আজকের মতো এটুকুনি, কি দেখাবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।